আসসালামু আলাইকুম ভিউয়ার্স, বাংলাদেশের সর্বশেষ আপডেট সংবাদে আপনাদের স্বাগত। জানিয়ে দিব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ। ভারতের অভ্যন্তরে 200 একর জমি পেতে যাচ্ছে বাংলাদেশ। জানিয়ে দিব হাসিনা রেহেনা জয় সহ 179 জনের বিরুদ্ধে সোনারগাঁও হত্যা মামলা। আরো জানিয়ে দিব জুলাই আগস্টের সহিংসতা তদন্তে ঢাকায় আসছে জাতিসংঘে দল থাকবে 1 মাস। এবং আরো জানিয়ে দিব অবিলম্বে নির্বাচনের ব্যবস্থা করতে হবে বলছে মির্জা ফখরুল। এবং সর্বশেষ জানিয়ে দিব আওয়ামী লীগ নেতাকর্মীদের অবৈধ অস্ত্র জব্দ না হয় সেগুলো ব্যবহার হচ্ছে বলছে রিজভী। শুনছিলেন সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। তার আগে অনুরোধ থাকবে ভিডিওটি যদি ভালো লেগে থাকে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত, এবং আরো কমেন্ট করে জানিয়ে দিন ভিডিওটি আপনি কোথা থেকে দেখছেন এবং শুনছেন। ভারতের অভ্যন্তরে 200 একর জমি পেতে যাচ্ছে বাংলাদেশ। কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে পদ্মার ভাঙনের পর ভারতের দখলে থাকা 200 একর জমি ফেরত পেতে যাচ্ছেন বাংলাদেশের জমির মালিকরা। রোববার 15 সেপ্টেম্বর কুষ্টিয়া সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ, বিজিবি এবং ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ ব্যাটালিয়নের কমান্ডার পর্যায়ে বৈঠকে অনুষ্ঠিত হয়। ওই বৈঠকে বিদ্যমান ওই জমি নিয়ে আলোচনা হয়। এতে সিদ্ধান্ত নেওয়া হয় যে ওই জমি পুনরায় জরিপ করে মালিকানার প্রকৃত মালিকদের বুঝিয়ে দেওয়া হবে। সাক্ষাতে উভয় দেশের ব্যাটালিয়ন কমান্ডার বিজিবি বিএসএফ এর মধ্যে বন্ধুত্বপূর্ণ সুসম্পর্ক এবং সহযোগিতার মনোভাব বজায় রেখে সীমান্ত সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা হয়। এর মধ্যে চলতি বছরের গত 10 ফেব্রুয়ারি 40 পারা বিওপি এর দায়িত্বপূর্ণ সীমান্ত পিলার 157 এমপি হতে 85/10 এলাকায় উভয় দেশের সার্ভেয়ার এবং বিজিবি বিএসএফ সীমানা পরিমাপের সিদ্ধান্ত অনুযায়ী বাংলাদেশের জমি ভারতের অভ্যন্তরে আনুমানিক 200 একর এবং ভারতের জমি বাংলাদেশের অভ্যন্তরে আনুমানিক 40 একর বিদ্যমান রয়েছে। এই জমি আগামী অক্টোবরে সুবিধাজনক সময় উভয় দেশের সার্ভেয়ার এবং বিজিবি বিএসএফ এর উপস্থিতিতে জমির প্রকৃত মালিকদের বুঝিয়ে দেওয়ার জন্য হস্তান্তর গ্রহণ কার্যক্রম সম্পূর্ণ করার জন্য উভয় দেশের ব্যাটালিয়ন কমান্ডাররা একমত পোষণ করেন। এছাড়া সীমান্ত অন্যান্য বিষয় নিয়ে আলোচনা হয়। এর মধ্যে মরণঘাতী অস্ত্র ব্যবহার করে সীমান্ত হত্যা বন্ধ, ভারতের হাতে বিভিন্ন ধরনের মাদকদ্রব্য এবং নিষিদ্ধ পণ্য বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ না করা, বিএসএফ কর্তৃক নিরীহ বাংলাদেশি নাগরিকদের সীমান্ত হতে আটক না করা এবং আসন্ন দুর্গাপূজায় সীমান্তবর্তী জনসাধারণের অবৈধভাবে সীমান্ত পার হয়ে পূজা মণ্ডপে আসতে না পারে সে ব্যাপারে আলোচনা হয়। সৌজন্য সাক্ষাৎ বিজিবির পক্ষে নেতৃত্ব দেন বর্ডার গার্ড বাংলাদেশ 47 বিজেপি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মাহবুব মোর্শেদ রহমান। অপরদিকে বিএসএফ এর পক্ষে নেতৃত্ব দেন 146 ব্যাটালিয়ন কমান্ডার বিক্রম দেব সিং। শেষে উভয় দেশের শান্তি ও কল্যাণ কামনা করে অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশ সৌজন্য সাক্ষাৎ হয়। হাসিনা রেহেনা জয় সহ 179 জনের বিরুদ্ধে সোনারগাঁওয়ে মামলা। নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলা কাশপুর এলাকায় একজনকে গুলি করে পঙ্গু করার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, শেখ রেহেনা এবং ছেলে সজীব অজেদ জয়কে আসামি করে 179 জনের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। রোববার 15 সেপ্টেম্বর দিবাগত রাত সোনারগাঁও থানায় মামলাটি দায়ের করেন আহত ব্যক্তি সোনারগাঁও নোয়াগাঁও ইউনিয়নের লাধুরচর গ্রামের আবুল কাশেমের ছেলে রুহুল আমিন। নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার খ অঞ্চলে শেখ বিলাল হোসেন সোমবার 16 সেপ্টেম্বর মামলাটির বিষয়ে নিশ্চিত করছেন। মামলার সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ, সাবেক খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম, ডিবি প্রধান হারুনার রশিদ, সাবেক এমপি নজরুল ইসলাম বাবু, চলচ্চিত্র অভিনেতা অরুণা বিশ্বাস, নাট্য অভিনেত্রী রোকেয়া প্রাচী সহ 179 জনের নাম উল্লেখ করা হয়। এছাড়া মামলায় 50 থেকে 60 জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে। মামলায় উল্লেখ করা হয় গত 20 জুলাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে বাদীকে সোনারগাঁওয়ের কাশপুর এলাকায় গুলি করে মারাত্মকভাবে আহত হয়। বর্তমান তিনি পঙ্গুত্ব বরণ করছেন। এর আগে সোনারগাঁও থানা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে 4টি হত্যা মামলা দায়ের করা হয়। জুলাই আগস্টের সহিংসতা তদন্তে ঢাকায় আসছে জাতিসংঘের দল থাকবে 1 মাস। আওয়ামী লীগ সরকার ছাত্র জনতার আন্দোলনে কতটা নৃশংসভাবে দমনের চেষ্টা করছিল সে বিষয়ে তদন্ত করতে আসছে জাতিসংঘের তথ্য অনুসন্ধান দল। প্রাথমিকভাবে 1 মাস তদন্ত করবে তথ্য অনুসন্ধান দলটি। প্রয়োজনে আরো কদিন থাকবেন। সোমবার 16 সেপ্টেম্বর 8 সদস্যের তথ্য অনুসন্ধান দলের মধ্যে 2 জন সদস্য ঢাকায় আসছেন। মঙ্গলবার 17 সেপ্টেম্বর ঢাকায় পৌঁছাবেন আরো 3 জন সদস্য। মূলত মঙ্গলবারই আনুষ্ঠানিকভাবে তদন্তের কাজ শুরু হবে। তথ্য অনুসন্ধান দলের অন্য সদস্যরা আগামী কয়েকদিনের মধ্যে ঢাকায় আসতে চলছেন। তদন্ত দলের সদস্যরা বাংলাদেশে 8টি বিভাগীয় শহরে পরিদর্শন করবেন। তারা সহিংসতার শিকার ব্যক্তি, ভুক্তভোগীদের পরিবারের সদস্য এবং প্রত্যক্ষদর্শীদের সাক্ষাৎ নেবেন। এছাড়া বিভিন্ন ধরনের তথ্য উপাত্ত সংগ্রহ করবেন। জাতিসংঘের তথ্য অনুসন্ধান দলটি 1 মাস বা তার বেশি সময় ধরে এই তদন্ত করবে বলে সম্প্রতি গণমাধ্যমকে জানিয়েছে পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন। এর আগে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার একটি দল 22
থেকে 29 আগস্ট পর্যন্ত ঢাকায় সফর করছিলেন। শেখ হাসিনা 5 আগস্ট দেশের বাইরে চলে যাওয়ার পর 8 আগস্ট একটি অন্তর্বর্তী সরকার গঠন করা হয়। নতুন সরকারের দায়িত্ব নেওয়ার পর তারা জুলাই ও আগস্টের সহিংসতার তদন্ত ঘটনার সিদ্ধান্ত নেয়। এর লক্ষ্যে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ও ডক্টর মোহাম্মদ ইউনূস জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার ফলকার টুটকে একটি চিঠি লিখছেন। অবিলম্বে নির্বাচনে ব্যবস্থা করতে হবে বলছে মির্জা ফখরুল। অবিলম্বে নির্বাচন দেওয়ার দাবি জানিয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বলেন, অন্তর্বর্তী সরকার যাদের দায়িত্ব দিয়েছে তাদের মধ্যে থেকে বলা হচ্ছে নতুন দল তৈরি করতে হবে। নতুন দল তৈরির কথা বলে জনগণ কিভাবে বুঝবে তারা নিরপেক্ষভাবে কাজ করছে। দ্বিকক্ষ পার্লামেন্ট উচ্চ কণ্ঠের গঠন শীর্ষক আলোচনা সভায় মির্জা ফখরুল ইসলাম আলমগীর এসব কথা বলেন। আর সোমবার ঢাকা রিপোর্টার্স ইউনিটে আলোচনা সভায় আয়োজন করে জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডি সবাই মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, অবিলম্বে নির্বাচনে ব্যবস্থা করতে হবে। ছাত্র জনতার রক্ত দিয়ে সুযোগ তৈরি করছে সামনে এগিয়ে যাওয়ার। আমাদের ব্যবস্থাকে জনগণ যেভাবে চায় সেভাবে নিয়ে আসার, সেটাকে নিশ্চিত করার জন্য ইতিমধ্যে কাজ শুরু করছে। যারা দায়িত্ব পেয়েছেন, এই সরকার যাদের দায়িত্ব দিয়েছে তাদের মধ্যে থেকে এখন বললে নতুন দল তৈরি হবে, তখন বিস্মিত হয়ে না পড়া যায় না। যদি বলে নতুন দল তৈরি করতে হবে তাহলে জনগণ কি বুঝবে তারা নিরপেক্ষভাবে কাজ করছেন। বিএনপির মহাসচিব বলেন, বেশ কিছু গোষ্ঠী বলতে শুরু করছে যে অন্তর্বর্তী সরকার অনির্দিষ্টকালের জন্য রাখা হোক। সমস্ত সংস্কার তারাই করুক, যে কোনো সংস্কার জনগণের অংশগ্রহণ ছাড়া সম্ভব নয়। সেজন্য নির্বাচিত সরকার প্রয়োজন। বিএনপি নেতা কর্মীদের বিরুদ্ধে হওয়া সব মামলা অবিলম্বে প্রত্যাহারের দাবি জানিয়ে মির্জা ফখরুল বলেন, আওয়ামী লীগ সরকারের স্বৈর শাসনকে সহযোগিতায় এখনো প্রশাসন রয়ে গেছে, তাদের অপসারণ করতে হবে। সেই সঙ্গে আন্দোলনে নিহত আহত ব্যক্তিদের অবিলম্বে ক্ষতিপূরণ দেওয়া দাবিও জানান মির্জা ফখরুল। আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেএসডির সভাপতি আশরাফ আব্দুর রব। তিনি বলেন, নির্বাচন অবশ্যই করতে হবে, তবে সংস্কার ছাড়া নির্বাচন দিলে তাতে কোনো লাভ হবে না। সংবিধান সংস্কার ও শাসন ব্যবস্থা মেরামত করতে হবে। যারা হত্যা করছে তাদের ক্ষমা করা যাবে না, বিচার করতেই হবে। রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রধান সমন্বয়ক হাসনাত কায়েম বলেন, কোন বিষয় সংস্কার করতে হবে সে বিষয়ে ঐক্যমত পৌঁছাতে হবে। কোনটা আগে শুরু করা হবে, সেটা কিভাবে বাস্তবায়ন করা হবে এবং তা কিভাবে টেকসই হয়ে যাবে তা ভাবতে হবে। কারণ অর্জন না করলে এটা টিকিয়ে রাখা যায় না। যে সংস্কার না করলে সেই আন্দোলন ব্যর্থ হয়ে যাবে, সেটা নিয়ে আলোচনা করার দরকার। আওয়ামী লীগ নেতাকর্মীদের অবৈধ অস্ত্র জব্দ না হয় সেগুলো ব্যবহার হচ্ছে বলছে রিজভী। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলছেন, আওয়ামী লীগ নেতাকর্মীদের হাতে হাতে অবৈধ অস্ত্র। গণমাধ্যমের খবরে বলা হয়, এখনো লাইসেন্স বাতিল হওয়া 1888 অস্ত্র জব্দ করতে পারেনি আইন শৃঙ্খলা বাহিনী। এগুলো এখনো ব্যবহার করা হচ্ছে। কোনো অবৈধ অস্ত্র এখনো জব্দ হয়নি অন্তর্বর্তী সরকারের কাছে প্রশ্ন রেখে তিনি বলেন, গোপালগঞ্জের স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীদের বিরুদ্ধে এই অস্ত্র ব্যবহার করেছে। অন্যান্য জেলায় এই অস্ত্র ব্যবহারের খবর পাচ্ছে। শুধু তাই নয়, গণভবন থেকে এসএসএফ এর অনেক আধুনিক অস্ত্র খোয়া গেছে। এগুলো উদ্ধার করতে না পারলে জনগণ নিশ্চিন্তে ঘুমাতে পারবে না। আজ সোমবার বগুড়া সদর উপজেলার সাবগ্রাম ইউনিয়নের চক আকাশ তারা গ্রামে আমার বিএনপি পরিবার আয়োজিত অনুদান প্রদান অনুষ্ঠানে এসব কথা বলেন রিজভী। ছাত্র জনতার আন্দোলনে বগুড়ায় নিহত কমর উদ্দিন খান, শাকিল হোসেন, জিলুর রহমানের পরিবারের হাতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে অনুদান দেওয়া হয়। এ সময় বিএনপির মুখপাত্র আরো বলেন, আওয়ামী লীগের লোকেরা কোটি কোটি কালো টাকা নিয়ে বসে আছে। দেশের নির্ভরযোগ্য গণমাধ্যমে এসেছে বিগত 15 বছরের স্বৈরাচার শেখ হাসিনা সরকার 18.35 লক্ষ কোটি টাকা ঋণ নিয়েছে। এর মধ্যে 17.60 কোটি টাকা পাচার হয়েছে। তাহলে উন্নয়নটা হলো কোথায়? বাকি টাকা আছে আওয়ামী লীগ নেতাদের হাতে, যুবলীগ ছাত্রলীগের হাতে, তাদের ব্যবসায়ীদের হাতে। এই টাকা সন্ত্রাসের জন্য ব্যবহার করা হচ্ছে, যা আমরা দেখলাম গোপালগঞ্জে। তিনি বলেন, কয়েকদিন আগে শুনলাম শেখ হাসিনা সীমান্তের কাছাকাছি অবস্থান করছে। তিনি দেশে আসার প্রস্তুতি নিয়েছেন। আর খবর পেয়ে তার সন্ত্রাসী বাহিনী আবার রক্তাক্ত পথ বেছে নিয়েছে, যা আমরা গোপালগঞ্জে দেখতে পেরেছি। শেখ হাসিনা যদি দেশ